খুলে পড়ে গিয়েছিল, তুমি খেয়াল করনি? তরু অন্য হাতে কপালের ঘাম মুছে বলল, না। আমি ভাবলাম এটা না থাকলে তোমার হেয়ার স্টাইল নষ্ট হবে, তাই আবার আটকে দিলাম। ধন্যবাদ। আসলেই চুল নষ্ট হয়ে যেত অল্প সময়ে। যাও, এবার নিচে যাও। তরু সামান্য তুতলে উঠে বলল, হাত হাত না ছাড়লে যাব কেমন করে? আমি তোমার হাত ধরে নেই। আনিত নিষ্পৃহ মুখে জবাব দিল। তরু চোখ নামিয়ে দেখল সত্যি সে তার হাত ধরে নেই। সে নিজের হাতটা তুলে রেখেছে পাথরের মূর্তির মতো। ঈষৎ লজ্জায় তরুর গাল লাল হলো। আনিত ঠান্ডা স্বরে বলল, আমাকে দেখে এমন অড আচরণ করবে না, খুবই এম্বারাস ফিল করি। তোমার আর আমার তো কিছু নেই, রাইট? তরু গভীর নিঃশ্বাস ছেড়ে মাথা নাড়ল। এই প্রসঙ্গ কি তরির বিয়ের দিন তোলা খুব বেশি প্রয়োজন ছিল? সে সামনে যেতে যেতে ঠান্ডা স্বরে বলল, জি, আমাদের আর কিছু নেই, আমি জানি, থ্যাংক ইউ। বিয়ের মূল পর্ব শেষ হয়েছে। তরির কাছ থেকে তিনবার কবুল শুনে কাজী মকবুল গিয়েছেন আকিবের কাছে। রাহেলার মুখটা থতমতে, থমথমে। মেয়ের বিয়ে হওয়ার পর থেকেই তাকে কেমন যেন বিষণ্ণ দেখাচ্ছে। তরু নিষ্প্রাণ মুখে তাকিয়ে আছে এক পাশে। মহিন তার কোলে ওঠার জন্য মুনিমের কোল থেকে হাত পা ছেড়ে লাফানোর চেষ্টা করছে। মুনিম তাকে শক্ত করে ধরে রেখেছে। একটু পরপর হুঁশিয়ারি দিয়ে বলছে, নো নো, আজ তোরি ফুফির বিয়ে, দেখো সবাই কি সুন্দর সেজেছে। তুমি ওদের কোলে উঠে ওদের সাজ নষ্ট করতে পারো না। নো ব্যাড ম্যানার্স। আবহাওয়া তেমন খারাপ না, তাপমাত্রা সহনশীলই বলা যায়। তবুও পরিপাটি জামা আর সুন্দর সাজগোজ ঠিক রাখা যাচ্ছিল না রোদের তাপে, বাতাসের যন্ত্রণায়। খোলা আকাশের নিচে বিয়ে করার এই বুদ্ধি বেরিয়েছে মারুফ আর তরির মাথা থেকে। তারা ফেসবুক ইনস্টাগ্রাম ঘেটে ঘেটে বের করেছে। এমনকি এমন করে বিয়ে করলেই সবচাইতে সুন্দর দেখাচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু গরমে ঘেমে টপটপিয়ে ঘাম পড়ছে তার কপাল বেয়ে। তরু তাড়াতাড়ি টিস্যু নিয়ে কপাল মুছল। আনিতকে দেখা যাচ্ছে তরির পেছনে স্থির ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে। ওর কপালে হালকা ঘাম জমেছে। হাত দুটো একসাথে করে বেশ নির্লিপ্ত চোখে সে সামনে তাকিয়ে আছে। মায়ের উপরে আনিত কিঞ্চিত বিরক্ত। সেই বিরক্তির ছাপ দুই চোখে স্পষ্ট। এখানে আসবার পর থেকে রুমকি তাকে একের পর এক কাজ দিচ্ছে। আনিত এটা কর, সেটা কর, পান নিয়ে আয়, টিস্যু নিয়ে আয়, হাত পা খান। তার কথা শুনতে গিয়ে 10 বারের বেশি বাড়ি আর বাগানের মধ্যে যাওয়া আসা করতে হয়েছে তাকে। রুমকি এখনও দুই পাশে তাকিয়ে খুঁজছে তাকে। আনিত দ্রুত স্টেজের পিছনে গিয়ে আড়াল করলো নিজেকে। অনেক হয়েছে তার, পারবে না বাড়ির ভিতরে ঢুকে ফরমাস খাটতে। তরির চোখে জল টপ করে কয়েক ফোঁটা গড়িয়ে পড়ার আগেই সে দ্রুত মুছে নিল সেটা। মারুফ হা হয়ে দেখছে তাকে। একবার চোখ মুছতেই সে মাথা নামিয়ে বলল, কিরে, তুই কাঁদছিস? এত বড়লোক ঘরে যাচ্ছিস, তবুও কাঁদছিস? তরি মুখ তুলল, চোখ পাকিয়ে বলল, তুমি চুপ করবে? না, তুই কাঁদছিস কেন বল? আমার মন চাইছে, আমার চোখ, আমি কাঁদলে তোমার কি শুনি? হুম হুম। ইস রে, বিয়ে হয়ে গেছে, তবুও চাপ আর জোর কমেনি। তরি আবার চোখ মুছল। আনিত এক নজর তাকে দেখে সামনে তাকালো। এখন গরম একটু কমেছে। দক্ষিণ দিক থেকে হালকা বাতাস দিচ্ছে উত্তরে। তরু শেষ পর্যন্ত মহিনকে কোলে নিয়েছে। মহিন অপলক চোখে তার দিকে তাকিয়ে বলল, তোমার গালে এটা কি? গালে? এটা ব্লাশ। বলো তো ব্লাশ? মাছ? হ্যাঁ। আর চোখে কি? চোখে আই শ্যাডো। বলো আই শ্যাডো। আই সিধু। তরু শব্দ করে হাসল। টুপ করে একটা চুমু খেলো মাহিনের কপালে। আকিবের একটা ছোট ভাই আছে, তার নাম সৌম্য। সে এসে তরুর পাশে দাঁড়িয়ে বলল। তরু হাসলো সামান্য, মেকি হাসি। মেকি ভাব ধরা পড়ে যাওয়ায় সমূহ সম্ভাবনা আছে। এই ভয়ে সে দ্রুত চোখ সরিয়ে নিল। তাদের বিপরীতে অনেকটা দূরে আনিত দাঁড়িয়ে আছে। বুকে হাত বেঁধে সে এক দৃষ্টিতে দেখছে দুজনকে। দুই চোখের চাহনি প্রখর, তবে হাবভাবে তেমন তেজ নেই। তবুও ভয়ে ভয়ে তরু একটা ঢোক গলাতেকরণ করলো। আনিদের আগের স্বভাবটা কি ফিরে এলো নাকি? কথায় কথায় চোখ রাঙানোর স্বভাব। যদিও ইউনিভার্সিটিতে
এই এতগুলো দিন আনিত কোনো দিন তার কোনো ব্যাপারে হস্তক্ষেপ করেনি, নিজের চিহ্নও রাখেনি কিছুতে। আক্ষরিক অর্থে তরুকে মুক্তি দিয়ে সে নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল। কিন্তু সামনে থেকে একটা ছেলেকে তরুর সাথে কথা বলতে দেখেও তার কিছু হবে না, এমন করে কেউ কাউকে ভুলতে পারে কখনো? আনিতের সত্যিই কিছু হলো না। সে কিছুক্ষণ ওদের দিকে তাকিয়ে তারপর রুমকির কথা মতো আবার বাড়ির ভেতরে গেল পান আনার জন্য। যেতে যেতে তরুর দিকে একবার তাকালোও না, কি জানি কেন। এই দৃশ্যটা তরুকে সামান্য ব্যথিত করলো। কালো রঙের গাড়িটা তরিকে নিয়ে বিদায় হয়েছে কিছুক্ষণ আগে। বাড়ির পরিবেশ এখনও একেবারে শান্ত। তিনাও এই বাড়িতে গেছে তরির সাথে। কাল আবার সেখানে সবার দাওয়াত। সিরাজ সাহেব খুব ক্লান্ত ভঙ্গিতে তার ঘরের পাতিয়ে রাখা বেঞ্চে গা ছেড়ে বসে আছেন। আকাশে একটা চিকন চাঁদ খুব অল্প আলো দিচ্ছে। সারাদিনের ক্লান্তির পর আনিতের 2 চোখ টানছিল। সে খাটে হেলান দিয়ে বসতেই ঘুমিয়ে পড়ল। রুমকি তাকে কল দিচ্ছে নিচে যাবার জন্য। তারা সবাই বসার ঘরে বসেছে গল্প করতে। আনিদের ইচ্ছে নেই ওখানে যাওয়ার। গিয়ে তরুর ন্যাকামো দেখে তার মেজাজ গরম হবে। সে ঘুমালো প্রায় 1.5 ঘন্টার মতো। তারপরে রাহেলাকে ফোন দিয়ে বলল সম্ভব হলে যেন তার ঘরে 1 কাপ কফি পাঠায়। তার শরীর ম্যাজ করছে ঘুম ভাঙার পর থেকে। রাহেলা কফি পাঠালেন তরুর মাধ্যমে। কালো রঙের কাপটা তরুর হাতে দিতেই তরু আঁতকে উঠে বলল, এটা কি? এটা কাপ, কফির কাপ। আমি কি করব? তৃণার ঘরে আনির ঘুমোচ্ছে, ওকে গিয়ে দিয়ে আসবি। তরু দ্রুত 2 দিকে মাথা নাড়ল, প্রতিবাদ করে বলল, না না, আমি যাব না, অন্য কাউকে পাঠাও। অন্য আর কে আছে? তৃণা তো নেই। তুষিব আর তাকি কোথায়? রাহেলা ঠান্ডা গলায় বলল, ওরা তো সেই কখন ঘুমিয়ে গেছে। বাচ্চা মানুষ, এত ধকল কি আর নিতে পারে নাকি? তরুর মুখটা আরও বেশি ফ্যাকাশে হলো। রাহেলা অবাক হয়ে বললেন, তুমি গেলে সমস্যাটা কোথায়? আনির তো একেবারে অজানা অপরিচিত কেউ না, তাই না? তরু মাথা নাড়ল। দ্রুত হাত বাড়িয়ে কাপটা হাতে নিতে নিতে বলল, আমি যাচ্ছি। কাপ হাতে নিয়েও তরুর বুকে টিম টিম শব্দ হতে লাগলো। কেন ঘুরে ফিরে এই কাজের দায়িত্ব তার উপরেই পড়ল? ওই ঘরে ত্রিসীমানাতেও তরুর যাওয়ার ইচ্ছে নেই। পায়ে পায়ে ধীর গতিতে তরু এগিয়ে গেল সামনে। মহাজাতকিক শক্তিরা শক্তভাবে চেপে ধরেছে তার পদযুগল। এদের আকর্ষণ কাটিয়ে তরুকে সমানে সামনে যেতে হচ্ছে। আনিত জেগেই ছিল, আবজাভাবে চোখ খুলে মাথা ঝাঁকিয়ে বসেছিল সামনে। দরজার কেউ এসে দাঁড়ালেই মাথা তুলত। চিবুক তার মেঝের দিকে নামানো, হাতে একটা কালো রঙের কাপ। আনিত ধীর কণ্ঠে বলল, ভেতরে এসো। তরু ভিতরে এলো। কয়েক পা সামনে এসে হাত বাড়ালো আনিতের দিকে। আনিত ভাবলেশীর মুখে কাপটা হাতে তুলে নিল। তাকে কাপ দিয়েই তরু ব্যস্ত পায়ে ছুটল দরজার দিকে। তরু শোনো। আনিত বড় গলায় ডাকলো তাকে। মুহূর্তেই তরুর পুরো শরীর থমকে গেল। স্তব্ধ হয়ে সে তাকালো পিছে। আমি কি তোমায় আজ অবধি কোনোদিন মেরেছি তরু? না। গায়ে হাত তুলেছি? বিশ্রী ব্যবহার করেছি? না। গালি দিয়েছি? অপমান করেছি? না। আমাদের ছাড়াছাড়ি কি একপাক্ষিকভাবে হয়েছিল, নাকি তোমারও এতে সমান সমান সম্মতি ছিল? ছিল তো? তরুর 2 হাত কচলে বলল, ছিল। তাহলে এত বছর পরেও তোমার এমন অসঙ্গতিপূর্ণ আচরণের কারণ কি? এমন না যে তুমি মুভ অন করনি, তুমি ঠিকই সবকিছু ভুলে নিজের মতো এগিয়ে গেছো সামনে। তাহলে আমাকে দেখে এমন অকওয়ার্ড আচরণ কেন করো? আমরা রিলেটিভস, তোমার এসবের প্রভাব আমাদের পরিবারের উপর এসে পড়বে। তুমি কি এটা বোঝো না? তরু বিস্ময়ে মাথা তুলে বলল, আমি মুভ অন করিনি, আমার কোনো প্রেম হয়নি আর। প্রেম থাকাই মুভ অন না। আমারও কোনো প্রেম নেই। তুমি তাহলে মুভ অন করেছো বলছো? অবশ্যই। তোমার মতো অসংলগ্ন আচরণ করি আমি? আমার চোখে তুমি আমার রিলেটিভ, তোমার চোখে অন্তত সেটা রাখা উচিত। তরু চুপ হয়ে আছে, তার শরীর বেঁকে আছে অস্বস্তিতে। আনিত হালকা স্বরে বলল, তুমি ঝেড়ে কাশো তরু, তোমার কি সমস্যা খুলে বলো। দরকার হয় আমি এই বাড়িতে আসা বন্ধ করব, তবুও মানুষের সামনে এসব করবে না। আমি খুব অপ্রস্তুত হয়ে পড়ি। তরু স্পষ্টভাবে বলল, আমার অনেক অস্বস্তি হয় তোমাকে দেখলে। কেন? আমি মেরেছি তোমাকে? আমি এই এত বছরে একটা মেসেজও দিয়েছি তোমাকে? তোমার জীবন নিয়ে আমার আর কোনো মাথা ব্যথা নেই তরু।
শেষ কথাটা তরুর বুকে গিয়ে বিঁধল। তরু দুইবার ভারী নিঃশ্বাস টেনে বিগলিত স্বরে বলল, আমি জানি তোমার কোনো মাথা ব্যথা নেই। গুড। তাহলে দয়া করে আর এসব করবে না। যা আমি শেষ করেছি তা আমি শেষই করেছি। যাকে একবার মুক্তি দিয়েছি তার স্বাধীনতায় হাত বসানো আমার স্বভাবে নেই, বুঝলে? তরু কাঁপা স্বরে বলল, সেটা তাহলে স্বীকার করো যে তুমিই সবটা শেষ করেছো। তুমিও তো চুপ থেকে সম্মতি দিয়েছিলে। আনিত, 256টা মেসেজ, 134টা ফোন কল এড়িয়ে তুমি তোমার সিদ্ধান্তে অনড় ছিলে। আমি আর কি করতাম? আনিত চুমুকে চুমুকে পুরোটা কফি শেষ করলো। একেবারে শেষ চুমুক দিয়ে বেশ পরিতৃপ্ত গলায় বলল, স্বাধীনতা আর মুক্তির জন্য তুমি তরপাচ্ছিলে, আমি না। মুক্তি পেয়ে তুমি অমন করলে, সেটার দায় কার? তরু উত্তর দিল না। তার আবার অস্বস্তি হচ্ছে খুব। প্রাক্তন প্রেমিককে সামনে থেকে দেখলে এমন দববন্ধ হয়ে আসার অনুভূতি কেন হয় সে জানে না। খুব ধীরে মাথা নেড়ে সে বলল, বাদ দাও, দুজনেরই দায় শেষ হয়ে ভালোই হয়েছে। এরপরে আর এক মুহূর্তও না দাঁড়িয়ে সে বেরিয়ে গেল সেখান থেকে। আনিত শীতল মুখে বসে আছে কফির কাপ হাতে। তার ঘরে খুব সামান্য আলোর উপস্থিতি। আনিত হাত বাড়িয়ে সাইড বক্সের উপরে থাকা টেবিল ল্যাম্পটা জ্বালালো। তারপর কিছুক্ষণ বারান্দায় গিয়ে হাঁটাহাঁটি করে সে একটা ছোট চিরকুট লিখল। তরু, আমি তোমাকে ভীষণ স্নেহ করি। আমার ভেতর চিরকালই এক ধরনের ভালো লাগা থেকে যাবে তোমার জন্য। এটা স্বতঃস্ফূর্ত, আমাকে ভেবেচিন্তে আনতে হয়নি কখনো। তোমার সাথে যখন আমার প্রেম হলো তখন আমি প্রাপ্তবয়স্ক, তবে পরিণত নয়। ম্যাচুরিটির অনেকটাই আমার বাকি ছিল তখন। যৌবনের প্রথম প্রহর পাড়ি দিচ্ছিলাম। রাগ ছিল, অধিকার বোধ ছিল, কারণে অকারণে রক্ত ছলকাতো। এর মধ্যে স্বাধীনতা আর পরাধীনতার পার্ট বুঝতাম না। তোমায় ভালোবাসতাম, জগৎ সংসার এক করে তোমাকেই চাইতাম। কিন্তু চাওয়া দিয়েই তো পৃথিবী চলে না। তোমার চাহিদা ভিন্ন, তোমার ইচ্ছে ভিন্ন। বিশ্ববিদ্যালয় জীবনের সূচনা লগ্নে তুমি চাইতে মুক্তি, আর আমি চাইতাম তরুকে বড়ই এলোমেলো ব্যাপার। এখন একটা সত্য কথা বলবো, সেটা হলো আমি আসলে মুভ অন করিনি। আমি যে মুভ অন করতে পারিনি সেটা লুকানোর জন্যেই আমি এমন কঠিন ভান ধরি, একেবারে চরম ব্যস্ত হয়ে যাওয়ার অভিনয় করি। আসলে আমার আগাগোড়া পুরোটাই তোমার আর আমার বিচ্ছেদের যন্ত্রণায় কাতর। কিন্তু ভেতর থেকে নিজেকে শক্ত করেছি অনেকটাই। আর কোনোদিন আগ বাড়িয়ে তোমার মুখোমুখি এসে দাঁড়াবো না। যেদিন তুমি ঝমঝমিয়ে কেঁদে আমাকে চাইবে সেদিন আবার ভেবে দেখব। হয়তো সেদিন গিয়ে তোমায় বলবো তোমাকে আমি এই কয়েক বছরে কত কত মিস করেছি। আনিত চিঠি লেখা শেষ করলো এবং সেটাকে ৬০০ টুকরোয় ছিঁড়ে ডাস্টবিনে নিয়ে ফেলল। ১২ ফের এই সেটটা পছন্দ হয়নি। সে নাক কুচকে বলল, আমি এখানে বসবো না, আমাকে অন্য কোথাও বসতে দে। জুথি তার চেয়েও বেশি নাক কুচকালো। বিরক্ত হয়ে বলল, তুমি কি কোনোদিন শব্দ ছাড়া আর নাক তোলা ছাড়া কোনো কাজ করতে পারো না মারুফ? মারুফ লটকানো মুখে বলল, আপনি তাহলে এই সিটে বসেন ভাবি, তাহলে আর আমি নাক তুলবো না। আমি কেন বসবো? আমি আগে এসে এই জায়গা নিয়েছি। জুথি মুখ বাঁকিয়ে সামনে তাকালো। মাহিন আজ সকাল থেকে নতুন করে তার দিদু মনির নেওয়াটা হয়েছে। সে আপাতত আলপনার কোলে গুটলি পাকিয়ে শুয়ে আছে। জুথির অবশ্য ভালোই হয়েছে, এক একদিন ছেলে এক একজনকে গিয়ে জ্বালায়। এই চক্করে জুথি কিছুটা শান্তি পায়। গত রবিবার তরির বৌভাতের অনুষ্ঠান ছিল। তারা সবাই বাড়ির গাড়িতে করে গিয়েছিল সেখানে। তারপরে সেখান থেকে এসে আনিত সোজা তাদের বাড়িতে ফিরে গেল। কথা ছিল বিয়ের জন্য সে সর্বোচ্চ 2 দিন সময় নেবে। কিন্তু সব কিছু শেষ করার পর সে দেখল তার প্রায় 2 সপ্তাহই চলে গেছে এইসবে। অফিসের প্রচুর কাজ জমা। এমনিতেও বাকি কলিগদের থেকে সে ছুটি নেয় বেশি। এই 2 দিন নিয়মিত অফিস করে তারপরে সে আবার গেল তরির শ্বশুরবাড়ি। তরি আর আকিব কয়েকদিনের জন্য তরিদের বাড়িতে আসবে বেড়াতে। সে আনিতকে ফোন দিয়ে বলেছে আনিত যেন অবশ্যই আসে বাকিদের সাথে। আনিত বড় পানসে মানুষ। পারিবারিক মিলায়তনে তার কোনো বিশেষ ভূমিকা নেই, তবুও ভাই বোনেরা খুব পছন্দ করে তাকে। শান্ত স্বভাবের মানুষের এই এক সুবিধা, নির্ভরযোগ্য মানুষ হিসাবে ভাই বোনদের মধ্যে এদের কদর থাকে আলাদাভাবে। এবারও তরিসহ সবাই জোরাজোরি করলো তাকে। সে অফিসের কাজ গুছিয়ে ক্লান্ত পায়ে এলো তরুদের বাড়ি। তার হাতে তখনও কালো রঙের অফিস ব্যাগ,
রাহেলা দ্রুত এসে তার ব্যাগটা হাতে নিয়ে তাকে হাত মুখ ধোয়ার জন্য ভেতরে পাঠালেন। নিচে মহিন আর মনিমের গলা শোনা যাচ্ছে। কোনোভাবেই মহিন তার দাদুমণিকে ছাড়তে চাইছে না। মনিম হাত পা চেপে তাকে কোলে নিয়ে গাড়ির কাছে এগিয়ে যাচ্ছে। মহিন 4 বারের মতো চিৎকার করে শেষে পরাজিত হয়ে দুমদুম কয়েকটা কিল বসালো বাবার পিঠে। মনিম চোখ পাকিয়ে বলল, দাঁড়া, তোর মায়ের কাছে নিয়ে এখনই ছেড়ে দিব তোকে, তখন দেখবো তুই কত মারতে পারিস। গাড়ি যাচ্ছে 2টা, একটা বড় গাড়ি আর একটা প্রাইভেট কার। প্রাইভেট কারের পেছনের সিটে ওই বাড়িতে পাঠানোর জন্য ফল আর মিষ্টি কিনে রেখেছেন সাব্বির। ওই গাড়িটা একাই যাবে। ড্রাইভারের পাশের সিটে সাব্বির অন্যদিকে বসানোর কথা ভাবছিলেন। আনিত বাকিদের তুলনায় বুঝতার, জিনিসগুলো বুঝে শুনে দায়িত্ব নিয়ে নামাতে পারবে। বাকিদের উপর সাব্বিরের ভরসা নেই চুল পরিমাণও। মারুফের তার বসার সিট পছন্দ হয়নি, এমন চাপাচাপি করে সে বসতে পারবে না। তারপরে তরু এখনও নিচে নামেনি, ও আসলে এই সিটটা আটোসাটো হয়ে যাবে। তরির শ্বশুরবাড়ি যেতে কম করে হলেও 2.5 ঘন্টা সময় লাগবে। এই 2.5 ঘন্টা মারুফ এমন দম আটকে বসে থাকতে পারবে না। সে মহা বিরক্ত হয়ে বলল, আমি এখানে বুঝবো না, আমি চাচ্চুর গাড়িতে করে যাব। আশফি চোখ বড় বড় করে বলল, কিন্তু ওটাতে আনিত ভাইয়া যাওয়ার কথা। গুষ্টি মারি তোর আনিত ভাইয়ের। আমি বলেছি আমি যাব, তোর আনিত ভাইকে বল এই গাড়িতে যেতে। মারুফ খুব ধীর পায়ে হেঁটে সামনের গাড়িতে গিয়ে বসল। আনিত হাত মুখ ধুয়ে একটা হালকা রঙের শার্ট পরে নিচে আসতেই দেখল মারুফ সামনের সিটে বসা। তুমি এখানে? হ্যাঁ, আমি এটাতেই যাব। আঙ্কেল যে বলল আমাকে এটাতে যেতে। এবার আমি বলছি তোকে এটাতেই যেতে, যা তাড়াতাড়ি যা। মারুফ দ্রুত জানলার কাছ টেনে একটা গান ছাড়ল স্পিকারে। আনিত নির্বিকার মুখে হেঁটে পিছনের গাড়ির ভেতরে উকি দিল। ড্রাইভারের পাশের সিটে মুনিম বসেছে মহিনকে কোলে নিয়ে। পিছনের সিটে জুথি আর আশফি, এর পিছনের সিটে তাকি, তুষিব আর ত্রিনা। আনিত বলল, কোথায় বসবো আমি? আশফি একটু চেপে বসলো, বলল, এখানে আসো, জায়গা আছে। বড়রা কেউ যাচ্ছে না ওই বাড়িতে। আলপনা সকালে রোদ উঠতেই রান্না চড়িয়েছেন চুলায়। বাড়িতে মেহমান এলে সব রান্না উনিই করেন। হেসেল থেকে মশলা কষানোর ঘ্রাণ বাড়ির হলঘরের সামনে থাকা সিঁড়ি পর্যন্ত ভেসে আসছে। আলপনা কষিয়ে ফেলা মশলার উপরে সামান্য পানি দিতেই ছ্যাঁত করে শব্দ হলো একটা। তরু কোনো রকমে পার্সটা হাতে নিয়ে দ্রুত বেগে ছুটল মূল দরজার দিকে। আনিতও আজ যাচ্ছে তরুর সাথে, তবে তার যাওয়া নিয়ে সে বিচলিত না। আনিত যাচ্ছে এক গাড়িতে, তারা যাচ্ছে অন্যটাতে। ত্রিনার থেকে আগেই সব খবর নিয়ে রেখেছিল সে। তাকে দেখা গেল বেশ নিশ্চিন্ত আর হাসি খুশি। গাড়ির কাছে আসতেই তরু একটা ধাক্কা খেল। দ্বিতীয় সিটে আনিত বসে আছে, মুখের ভাব কিছুটা শক্ত। তরু কাছে আসতেই সমস্ত মনোযোগ দিল নিজের হাতে থাকা মুঠোফোনে। অস্বস্তিতে তরুর মুখটা শুকিয়ে গেল। সে এগিয়ে এসে ক্ষীণ গলায় বলল, মারুফ ভাই কোথায়? ত্রিনা পেছনের সিট থেকে জবাব দিয়েছে, ভাইয়া সামনের গাড়িতে। ও। ছোট করে একবার শ্বাস ফেলল তরু। সকালে সূর্যের নিচে দাঁড়িয়ে তার কপাল ঘামতে শুরু করলো। এর সাথে এসে যোগ হলো তার জড়তা, সংকোচ আর দ্বিধা। কিছুক্ষণ পাথরের মতো দাঁড়িয়ে তারপরে দ্রুত সে পিছনের সিটে উকি দিয়ে বলল, ত্রিনা একটু চেপে বানা, আমি পেছনে বসবো। ত্রিনা এক চিৎকারে লাফিয়ে উঠল। পেছনে বসবে মানে? অলরেডি 3 জন আছি, তার ওপর জুথিভাবি ব্যাগ রেখেছে পেছনে। এই সিট এমনিতেই চাপা, তার ওপর এসির বাতাস আসে না ঠিক মতো, পেছনে বসবে কিভাবে? ত্রিনা বড় বড় চোখে তাকে সিটের অবশিষ্ট জায়গা দেখালো। ওই জায়গাটা সত্যিই কিছুটা আঁটোসাঁটো হয়ে গেছে। জুথি হালকা স্বরে বলল, তরু, সামনের সিটটা তো বেশ বড়, এসির বাতাসও আছে, আমরা চেপে বসছি, তুমি উঠে পড়ো। এই আনিত, একটু চাপো তো। তরু আটকে উঠল রীতিমতো। রসগোল্লার মতন বড় বড় চোখে আনিতের পাশের সিটে তাকিয়ে মুখ শুকালো এক চোট। ফাঁকা ঢোকিলে ইতস্তত করে বলল, ইয়ে মানে কি? আহা, এমন নার্ভাস হচ্ছ কেন? আরে আনিত, চেপে বসো তো। তরু হালকা পাতলা মানুষ, সুন্দর মতো জায়গা হয়ে যাবে। আনিত চেপে বসল। অন্তর তরুর বসার মতো পর্যন্ত জায়গা করে দিল সহজেই। তার মুখটা শক্ত, কঠিন চোয়ালে হালকা রাগের আভাস। মোবাইল স্ক্রল করতে করতেই এক দফা তপ্ত শ্বাস ছেড়ে সামনে তাকালো। তারপরে আবার স্ক্রিনে ব্যস্ত হয়ে পড়ল। তরু নিচু গলায় বলল, মারুফ ভাইয়ার গাড়িতে দেখে আসবো, জায়গা আছে নাকি? কি দরকার? এখানে কি সমস্যা?
তুমি এত দোনামোনা কেন করছো বলো তো? আমাকে বলতে পারো। তরু উত্তর দিল না। আচানক আনিদের শক্ত হাতটা খপ করে চেপে ধরল তার কবজি। তারপরে এক টানে তাকে তুলে বসালো গাড়ির ভেতর। তরু হকচকিয়ে গেল। পাশ ফিরে তাকাতেই দেখল আনিত থমথমে মুখে তার দিকে তাকিয়ে আছে। ওর দৃষ্টিতে বিক্ষিপ্ত রক্তিম ভাব। পারলে এখনই তরুর গলা চেপে ধরে। তরুর আরক্ত মুখটার দিকে তাকিয়েই সে বেশ সহজ মুখে বলল, মারুফ ভাই নেই বলে তরুর মন খারাপ হয়েছে। ইটস ওকে, নামার পরে তো ভাইয়ার সাথে দেখা হবেই, তাই না তরু? আনিত হাতের চাপ গাঢ় করল। ওর খসখসে আঙুল তীব্রভাবে চেপে ধরল তরুর মোলায়েম কবজি। চোখের ইশারায় এক দফা শাসন করল অলক্ষ্যে। তরু মিউ মিউ করে বলল, হ্যাঁ তাই, এখন আর কোনো সমস্যা হচ্ছে না। গাড়ি চলতে শুরু করেছে। আনিত আবার তার মোবাইল দেখছে। তরু বিবর্ণ মুখে তার পাশে বসে আছে। আনিত স্ক্রিনের থেকে চোখ না সরিয়েই চাপা স্বরে বলল, বলেছিলাম না এমন অদ্ভুত আচরণ না করতে সবার সামনে, কথা কানে যায় না। তরু হাতের নখ খুঁড়তে খুঁড়তে বলল, নাটক না, আমার সত্যিই এমন হয়। আনিত আর প্রত্যুত্তর করল না। গাড়িটা আধ ঘন্টা পরে তেল নেওয়ার জন্য একটা পাম্পে থামলো। তখন সে নিজেই তাড়াহুড়ো করে সেখান থেকে বেরিয়ে এলো। তরু নিচে নেমে একটু দূরে সরে দাঁড়ালো। জ্যোতি মহিনকে কোলে নিয়ে যেন কি দেখাচ্ছে। আনিত একটা ফোন কল শেষ করে তার কাছে এসে গম্ভীর মুখে বলল, আমি যেচে তোমার পাশে আসিনি। তুমি আসার আগে আশফিকে বলেছিলাম উঠে গিয়ে জ্যোতি ভাবির পাশে তোমাকে জায়গা করে দিতে। ও ইচ্ছে করে যায়নি। পেছনের গুলো জায়গা ছেড়ে এক চুলো নড়বে না। কোথায় যেতাম তাহলে? তরু চোখ তুলল। আমি তো তোমায় দোষ দেইনি। কিন্তু ব্যবহার তো করেছো এমন যেন আমি তোমায় খেয়ে ফেলবো ধরে। ওরা কি ভাববে আমাকে? আর তাছাড়া এখন তোমার অনেক ঢং আসছে। কিন্তু তোমার মনিম ভাইয়ের বিয়েতে যখন তুমি আমার এক কোলের উপর বসে বসে জ্যোতি ভাবিদের বাড়িতে গিয়েছিলে তখন তোমার কোনো সমস্যা ছিল না, তাই না? তরু দুই কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। হতবাক চোখে একবার আনিত, আরেকবার চার পাশে তাকিয়ে সে বোকার মতো বলল, পাগল তুমি, এসব কথা এখন কেন আনছো? তোমার আচরণ দেখে আনছি। এসব অস্বাভাবিক আচরণ করে তুমি ঠিক কী প্রমাণ করতে চাও? তুমি আমার সাথে যথেষ্ট কমফোর্টেবল। মানুষের সামনে এসব করার কোনো মানে নেই। কমফোর্টেবল ছিলাম, এখন নেই। ওই পরিস্থিতি আর এই পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। সামাজিকভাবে আলাদা হলেও ধর্মীয়ভাবে একই। তখনও পাপ হয়েছে, এখনও পাপ হচ্ছে। প্রেম থাকা অবস্থায় কোলে চড়লেই প্রেমিকা হালাল হয়ে যায় না। অতএব তোমার এসব ঢঙের কোনো কারণ নেই। আমি ঢং করি? তোর অভিমানী কাঁদো কাঁদো হয়ে জানতে চাইল। আনিত কঠিন মুখে বলল, ইদানিং একটু বেশিই করো। আরেকবার যদি তুমি এমন নাটক করো আই সোয়ার আমি ধাক্কা মেরে তোমাকে গাড়ি থেকে ফেলে দিব। যত সব এককালে কোলে চড়ে এখন ন্যাকামো করছে। তরুর এবার সত্যিই কান্না পেল। কত বছর আগে কি করেছে না করেছে তার জন্য এখন বসে বসে জবাব দিতে হবে। যদিও শেষ পর্যন্ত সে আনিদের কথাই শুনল। বাকি পথ সে একবারের জন্য কোনো শব্দ করল না, আর না চোখে মুখে কোনো অস্থির ভাব ধরে রাখল। তরির শ্বশুরের পৈতৃক নিবাস ফেনীতে। সেখানে তাদের বেশ বড় একটা বাড়ি আছে। যদিও সবাই স্থায়ীভাবে ঢাকাতেই থাকে, তবুও বড় ছেলের বিয়ের পর কিছুদিন তারা তাদের গ্রামের বাড়িতে থাকবে বলেই ঠিক করেছিল। বিয়ের পর তরিও সবার প্রথমে সেখানেই গেল। এই বাড়িটা সুন্দর। বাড়ির ভেতরের খোলা প্রাঙ্গণ কিংবা উঠোনের পাশে লাগানো ছোট ছোট গাছগুলো থেকে ভেসে আসা ফুলের ঘ্রাণ তার ভালো লাগে। বাড়ির ভেতর এমন খোলা জায়গা সে এর আগে দেখেনি। এদের দুইটা উঠান, একটা বাড়ির বাইরে, অন্যটা ভেতরে। তাদের বাড়ির এই নকশা তরুরও খুব পছন্দ হলো। বৌভাতের দিন এত মানুষের ভিড়ে সে ঠিকমতো বাড়িটা দেখতে পারেনি। আজ যখন একেবারে নিরিবিলি পরিবেশে এলো তখন তরুর মনে হলো এমন প্রাণ জোড়ানো বাড়ি সে অনেক দিন হয়েছে দেখেনি। এত সুন্দর বাড়ি এর আগে দেখেছিল কালাম কাকাদের ওখানে বেড়াতে গিয়ে। কি সুন্দর মেটে বাড়ি, পাকা উঠোন, উঠোনের পাশে কাঁঠালি চাপা ফুলের গাছ, গাছের ডালের ফাঁকে ফাঁকে হলুদ রঙা থোকা থোকা ফুল। একটু দূরেই বিশাল বড় শিমুল গাছ, গাছ থেকে ঝরা টকটকে লাল ফুল বিছিয়ে আছে উঠোন জুড়ে। ইস, কি মনোরম! তরির শ্বশুরবাড়িও অনেকটা অমন। পাকা দালান হলেও গ্রামীণ একটা ভাব আছে। বাতাসে খুব অল্প একটা ঘ্রাণ। গাছের পাতা নড়তে নড়তে মৃদু বেগে বাতাস দিচ্ছে একটু পরপর। তরু গিয়ে কিছুক্ষণ একা একা হাঁটাহাঁটি করলো উঠোনে।
তাদের যেতে যেতে বেশ বেলা হলো। যাওয়ার পরেই তরির শাশুড়ি তাদের খাবার খাওয়ানো নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। তারা যখন গেল তখন বিকেলের আলো ধীরে ধীরে কমতে শুরু করেছে। বাড়ির উঠোন জুড়ে একটা মোলায়েম বাতাস আনুমনিক বইছে। তরি তাড়া দিল সবাইকে। গল্পগুজব পরে হবে, আগে সবাই খেয়ে নাও। তরু খেতে এলো একটু দেরিতে। সে যতক্ষণে এলো ততক্ষণে সবাই যে যার মতো খেতে শুরু করেছে। তরু গিয়ে বসলো তাকির পাশের চেয়ারে। তার চোখ মুখ বেজায় শান্ত। বাড়ির ঠান্ডা আবহাওয়া আর রুচিশীল স্থাপত্য দেখে তার মন ফুরফুর করছিল আনন্দে। তার শাশুড়ি রেশমাই তাকে সব বেড়ে বেড়ে দিলেন। মারুফ খেতে খেতে চপর চপর করে বলল, আন্টি কোফতাটা সেরা হয়েছে, জোস। রেশমা হাসলেন প্রফুল্ল মুখে। তরুর প্লেটে একটা কাবাব রেখে বললেন, খাও, একদম সব আইটেম খাবে, কোনোটাই বাদ দেবে না। ভদ্রমহিলা আরেকটা বাটি হাতে নিলেন। সেখান থেকে 2টা কোফতা চামচে তুলে তরুর প্লেটের দিকে এগিয়ে দিলেন। ঠিক সেই মুহূর্তে চোখের পলকে একটা হাত ছুটে এসে তাকে থামিয়ে দিল। আনিফ চট করে বসা থেকে উঠে তার হাতের চামচটা কেড়ে নিল এক টানে। রেশমা ভীষণ চমকালেন। বিস্মিত চোখে দেখলেন আনিতের নির্লিপ্ত মুখ আর হাত দিয়ে ধরে থাকা চামচটা। আনিত গম্ভীর মুখে বলল, আন্টি, এটাতে চিংড়ি আছে। হ্যাঁ, আমি কোফতার চিংড়ি ব্যবহার করি। কেন? আনিত হাত নামিয়ে চামচটা আবার বাটিতে রাখল। পুনরায় চেয়ারে বসে বেশ কারো সারে বলল, তরুর চিংড়ি মাছে অ্যালার্জি আছে, ও খেতে পারবে না এটা। তরুর মুখে হাসি হাসি ভাবটা তৎক্ষণাৎ মিলিয়ে গেল। তরি মাথায় হাত চেপে বলল, সর্বনাশ, আমি তো ভুলেই গিয়েছিলাম এটার কথা। তরুর চিংড়ি মাছে মারাত্মক অ্যালার্জি। কোনো রকমে একটুখানি যদি খেয়ে ফেলে এক্কেবারে অবস্থা খারাপ হয়ে যায়। ও তাই বলো, থাক, ওরও অন্য কিছু দিয়ে খাবে না হয়। ওরু, তোমাকে রোস্টি দিব নাকি চাটনি দিব? ওরু। তরু স্তব্ধ মুখে বসে বার 2 মাথা নাড়ালো। খাবারে আর তার মনোযোগ নেই। কোনো রকমে একটার পর একটা লোকমা গিলে সে প্লেট খালি করছে। তার মনোযোগ আনিদের অনুভূতিহীন লম্বাটে মুখটার দিকে। সে খাচ্ছে আপন মনে, আশপাশে তার কোনো ধ্যান নেই। খাওয়া শেষ করেই সে উঠে গেল হাত ধোয়ার জন্য। পেছনে ফেলে গেল তরুর 2টো বিভোর কাতর চোখ। তাকে দেখে সেদিন সত্যিই তরুর কান্না পেল। সে কয়েকবার স্বাভাবিক হতে গিয়েও ব্যর্থ হলো। তার মনে হলো সে আরেকটি সর্বনাশ ঘটিয়ে ফেলেছে জীবনে। সে তার প্রাক্তনকেই আবার তুমুলভাবে ভালোবেসে ফেলেছে। কি বিপদ, কি ভয়ঙ্কর কথা! এখন সে কি করবে? তরির বিয়ের যত আনুষ্ঠানিকতা রীতিরেওয়াজ ছিল সেগুলো শেষ হওয়ার পর আনিতকে আর কোনো কিছুতেই পাওয়া গেল না। সে ব্যস্ত ছিল তার ব্যক্তিগত জীবন আর অফিসের কাজ নিয়ে। একসময় রাহেলা খালামণির বাড়িতে প্রচুর যাতায়াত থাকলেও এখন তার মাত্রা কমেছে বেশ। এখন পারতে আর ওই বাড়িতে পা রাখে না আনিত। তার কারণটা স্পষ্ট, তরু। মেয়েটা গা গুটিয়ে অস্বস্তিতে হাসপাস করে থাকে তাকে দেখলে। আগ বাড়িয়ে পরিস্থিতি বিরূপ করে দেওয়ার কিশোর বয়স আনিদের আর নেই। এর কিছুদিনের মধ্যেই না চাইতেও তার সাথে তরুর আবার দেখা হলো। প্রায় 2 মাস পরের কথা। তরি হুট করেই ফোন দিয়ে বলল, ভাইয়া, তুমি কি অবসর? আনিত অবসর ছিল না। তার হাতে তখনও অফিসের ফাইল। কাঁচের দরজা দিয়ে ঘেরা মাঝারি আকারের ঘরে একটা ছোট খাটো ডেস্কে বসে মোবাইল ধরেছিল, কানের সাথে কাঁচ চেপে। ওর ব্যস্ত 2টো হাত টেবিলের তাকগুলো থেকে নির্দিষ্ট একটা ফাইল খুঁজে দেখছিল। এর মধ্যেই তরি প্রশ্ন করল। আনিত সহজ গলায় বলল, বলো। খুব জরুরি কথা। তাহলে পরে বলিস, একটা কাজ করছি। না না, আগে বলো, তুমি কি সামনের সপ্তাহে 2 দিনের জন্য ছুটি নিতে পারবে? আনিত ফাইল থেকে হাত সরালো। মোবাইলটা এক হাতে ধরে সোজা হয়ে বসে বলল, কেন? তরি হালকা স্বরে বলল, আমরা সবাই মিলে 3 দিনের জন্য ঘুরতে যাওয়ার প্ল্যান করছি। প্রশস্ত কপালে কয়েকটা ভাঁজ দেখা গেল আনিদের। শক্ত গলায় কোনো ভনিতা ছাড়া বলল, না, এই মাসে সম্ভব না, অডিট আছে একটা, খুবই টাইট শিডিউল। প্লিজ ভাইয়া, প্লিজ চলো না প্লিজ তুমি। আনিত সাথে সাথে ফোনটা কেটে দিল। তরির এই প্লিজ প্লিজ খেলা আরও লম্বা সময় চলবে। তার বিয়ের সময় এইসব সহ্য করেছে, এখন সহ্য করার কোনো মানেই নেই। সেদিন কাজ করে বাড়ি যেতে যেতে সন্ধে হলো আনিদের।
অন্য সময় সে বাড়ি ফিরত বিকালের দিকে। আজ সন্ধে গড়ালো। দরজা খুললেন রুমকি। খুলেই বেশ চনমনে গলায় বললেন, জানিস আমার ড্রাগন গাছে তো নতুন ফল ধরেছে, দেখবি